আজকে আবার আমার চ্যানেল অ্যাস্ট্রো সায়ন অনলাইনে আমি সায়ন আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব লাল কিতাবের কিছু অমূল্য সূত্র নিয়ে, যেখানে আপনারা অনেক কিছু নতুন নতুন তথ্য জানতে পারবেন, কিছু নতুন নিয়মগুলি জানতে পারবেন, যেটা নিজের ছকটাকে দেখলেই আপনাদের কাছে নতুন নতুন কিছু তথ্য আপনারা জানতে পেরে যাবেন আজকের এই ভিডিওটা থেকে। তো যারা আমার চ্যানেলটি দেখেন অথবা আজকে নতুন দেখছেন, তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে ভবিষ্যতে এই ধরনের সায়েন্টিফিক জ্যোতিষ বিষয়ের ওপর ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে আসতে পারি। তো আর দেরি না করে প্রথমেই আমরা চলে যাচ্ছি এর ওপরে, ভিডিওর ওপরে। তো আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে লাল কিতাবের নিশানিয়ান বা লাল কিতাবের কিছু অশুভ সূত্র নিয়ে। প্রথমে বলি, যেসব জাতক জাতিকার লগ্ন থেকে ষষ্ঠ ভাবের মধ্যে যদি বৃহস্পতি অবস্থান করে এবং সপ্তম থেকে 12তম বা দ্বাদশ ভাবের মধ্যে যদি কেতু অবস্থান করে, সেই সব জাতকের বা জাতিকার মায়েদের জীবনটা মোটেই সুখকর হয় না এবং তাদের মায়েদের জীবন সেই সব জাতক জাতিকার জন্মের পর থেকেই দুঃখের হয়ে থাকে। এইবার আরেকটি কথা বা দ্বিতীয় সূত্র বলছি, সেখানে আপনারা দেখবেন যেসব জায়গায় দেখবেন শত্রু প্রচন্ড প্রবল, অথবা আপনি কোনো কোর্ট কেসে গেছেন, আপনি জানেন জজ আপনার ফেভারে নেই, তাহলে এই সব জায়গাতে আপনাকে একটা বড় রেমেডি লাল কিতাব বলছে, আপনি পান, মিষ্টি যে পান হয়, এইরকম দুটো মিষ্টি পান বানাবেন, যাতে এক্সট্রা গুলকান দেবেন। ঠিক আছে, এক্সট্রা গুলকান দিয়ে সেই দুটো যে মিষ্টি পান, সেই কোর্ট কেসে যাওয়ার আগে বা যেখানে শত্রু প্রবল সেক্ষেত্রেও, বা নিজের কোনো কাজ আটকে যাচ্ছে বা যেটা আপনার ফেভারে নয়, এই কাজের জন্য আপনারা ওই দুটো পান বানিয়ে মন্দিরের সিঁড়িতে ওই দুটো পান রেখে আসবেন। এইবার একটা মারাত্মক জিনিস, আজকালকার দিনে দেখবেন অনেকেই বলে থাকেন আমার ওপর ভূত পেতের ছায়া আছে, কেউ আমার ওপর জাদু টোনা করে দিয়েছে, কেউ আমার ওপর কালা জাদু করেছে। তো এই ক্ষেত্রে লাল কিতাবের কিছু রেমেডি হচ্ছে, প্রথম সূত্র হচ্ছে আপনাকে এর জন্য মঙ্গলের রেমেডি করতে হবে। যাদেরই এ ধরনের আছে বাড়িতে বসেই এই রেমেডি হবে, কোথাও গিয়ে কোনো ঝাড় ফুঁক টুকটাক করে আপনাকে ছাড়াতে হবে না, খুবই সোজা রেমেডি। আপনাকে প্রথম কন্ডিশন এটা মাথায় রাখতে হবে, বাড়ির আশেপাশে যেন সেখানে কোনো রকম বেদানা, নিম, লাল লঙ্কা অথবা লাল পেয়ারার গাছ না থাকে। ঘরেতে যেন কোনো রকমের মাটির তৈরি করা তন্দুর, মানে যাতে তন্দুর মানে বা উনুন যাকে বলে বাংলায়, সেটা যেন না থাকে, বা আগুন জ্বালিয়ে যে ব্যবসা করা হয় সেই ধরনের ব্যবসার সাথে আপনি যেন যুক্ত না থাকেন। যে ঘরে আপনি বসবাস করেন সেই ঘরটা যেন সাউথ ফেসিং না হয়, এবং ঘরের পাশে যেন কোনো খালি প্লট বা খালি জমি না থাকে। চতুর্থ যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে নিজের কানটাকে বিধিয়ে তাতে একটা সোনার দুল পুঁততে হবে। এইটা যদি আপনি করেন, আপনার ঘরে বসেই আপনার উপরে কোনো জাদুটোনা কাজ করবে না। এরপরে আরেকটা সূত্র বলছে, আপনারা দেখবেন আমরা এই কথাটা বারবারই শুনে থাকি, বরবাদ আশিক বা প্রেমে ধোঁকা খাওয়া আশিক বা প্রেমে ধোঁকা খাওয়া প্রেমী। যেসব জাতক জাতিকা ষষ্ঠ অথবা সপ্তম ঘরে সূর্য বিরাজমান, এরা কিন্তু প্রেমে প্রচন্ড পরিমাণে প্রতারিত হন। হয়তো কোনো ছেলে কোনো মেয়ের চক্করে পড়ে গেল, তার নামে এমনও হতে পারে যে নিজের সম্পত্তি সব লিখিয়ে দেওয়ার পরও কিন্তু তারা প্রতারিত হন। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, যাদেরই ন্যাটাল চ্যাটে ষষ্ঠ ঘরে অথবা সপ্তম ঘরে রবি বসে আছে অথবা সূর্য বসে আছে, তারা কিন্তু এই জিনিসটা থেকে সতর্ক থাকবে। যাদের কেতু ভালো, তারা সমাজে অনেক নাম ডাক করে থাকে, এবং যাদের ভেনাস ভালো, তারা কোনো কাজ তাদের খুব তাড়াতাড়ি খুব ইজিলি কমপ্লিট হয়। কিন্তু কেতু ভালো, ভেনাস ভালো, কিন্তু শনি যদি খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু কেতু ভেনাস ভালো থেকেও আপনি কোনো ফল পাবেন না। তা এটা থেকে বাঁচার, যাদের শনি খারাপ, এদিকে কেতুও ভালো, শুক্রও ভালো, তাও ফল পাচ্ছেন না, তাদের একটা জিনিস করতে হবে, সারা জীবন এটা করে যেতে হবে,
আপনার বাড়িতে যে প্রথম রুটিটা আপনারা তৈরি করবেন, সেই রুটিটা অর্ধেকটা কোনো গরুকে খাওয়াবেন, অর্ধেকের অর্ধেক যে 50% গরুকে খাইয়ে দিলেন, 50% যেটা পড়ে রইল তাকে দুভাগ করবেন, হাফ পোর্শন কুকুরকে দেবেন, হাফ পোর্শন কাককে খাওয়াবেন। কেন খাওয়াবো গরুকে? গরু হচ্ছে শুক্র, কুকুর হচ্ছে কেতু, আর কাক হচ্ছে শনি। এটা আপনি সারা জীবন করে দেখুন, আপনার কিন্তু শনির যে বা কেতুর বা ভেনাসের যে সমস্যা, এগুলো কিন্তু অনেক অংশে কেটে যাবে। যেসব জাতক বা জাতিকা জন্মছকে চন্দ্র কোনোভাবে পীড়িত বা চন্দ্র যদি নিচস্থ, তাদের কিন্তু লাইফে প্রচন্ড ইনসিকিউরিটি, প্রেম করলে সেখান থেকে ব্রেকআপ, তাদের এক্সপেকটেশন লেভেল অনেক বেড়ে গিয়ে থাকে এবং যেটা ফুলফিল হয় না কখনোই, যে কারণে তাদের ম্যারিটাল লাইফে এক্সপেকটেশনের জন্য কিন্তু সমস্যা হয়। যেসব জাতক জাতিকা জন্মছকে সূর্য এবং শুক্র একই সাথে অবস্থান করে, সেটা যে কোনো ঘরেই করতে পারে, তাহলে সেই জাতক জাতিকা যার শুক্র এবং রবি একসাথে বসে আছে, সেই জাতক জাতিকার আপনাকে খুঁজতে হবে তার রাহু কোথায় বসে আছে, কোন ঘরেতে রাহু প্লেসড আছে। যে ঘরেতে রাহু প্লেস থাকবে, সেই ঘর রিলেটেড কষ্ট কিন্তু সেই জাতক জীবনে পাবেই পাবেই পাবেই। এবং যদি রবি কারণ অষ্টম অথবা একাদশ ভাবে বসে, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রভাব দেখতে পাওয়া যায়। এবং মনে করুন কারণ রবি অষ্টম ভাবে বসে আছে এবং একাদশ ভাবে রবির কোনো শত্রু গ্রহ যেমন শনি, শুক্র, রাহু, কেতু এরা যদি বসে থাকে, সেক্ষেত্রে শ্বশুরবাড়ির সাথেও কিন্তু এই ধরনের ব্যক্তিদের বিবাদ লেগে থাকে। এরা নিজেদের ফিজিক্যাল যে চাহিদা মানে সেক্সুয়াল চাহিদা নিজের ওয়াইফের সাথে ফুলফিল না করে বাইরে কারোর থেকে এরা ফুলফিল করে। কম্বিনেশনটা আরেকবার বলে দিচ্ছি, যেসব জাতক জাতিকার ন্যাটাল চ্যাটে 8 নম্বর ঘরে রবি এবং 11th হাউসে কোনো রকম শত্রু গ্রহ রবি বসে আছে, তাদের লাইফে কিন্তু এই ঘটনাগুলো ঘটতে থাকে। এইবার আমরা চলে আসছি আমাদের নেক্সট যেটা সূত্র, সেটা বলছে, একটা জিনিস মাথায় রাখবেন, রাহুকে কে কি বলে আমি জানি না, তবে আমি বলি রাখে রাহু মারে কে, আর মারে রাহু রাখে কে। রাহু এমন একটা প্ল্যানেট, আপনাকে এই প্ল্যানেটটা বা এই গ্রহটা প্রচুর কিছু দিতে সামর্থ্য, কিন্তু আমরা নিতে পারি না রাহুর থেকে। কারণ রাহু বা কেতু হচ্ছে ছায়াগ্রহ। কেন ছায়াগ্রহ? অরিজিনাল আপনাকে এই যে যত যোগ তৈরি হয় ন্যাটাল চ্যাটে ভালো ভালো, এইসব যোগ আমাদের মেন যে 7টা গ্রহ তাদের থ্রু তৈরি হয়, কিন্তু এই 7টা গ্রহ তো যোগটা তৈরি করে দেয়, কিন্তু এই যোগটা তৈরি হবার পর সেই যোগের ভেতরে যে এনার্জি বা তার ভেতরে যে শক্তি বা তার ভেতরে যে কারেন্ট, এই যোগের প্রভাবটা কিন্তু ডিপেন্ড করে রাহু অথবা কেতুর উপরে। আপনারা একটা কথা শুনে থাকবেন, পরশু পরশা পরশরা, হিন্দিতে প্রচন্ড কথাটা আছে, পরশু পরশা পরশরা। পরশু কারা? পরশু হচ্ছে সেই সকল ব্যক্তি যারা সকালে ইনকাম করে বিকেলে সেই পয়সায় খেয়ে নেয়, যারা হচ্ছে খাটবে সব সময় কিন্তু কোনোদিনও সঞ্চয় করতে পারবে না, বা তাদের মানে ওই খাটনিটাই তাদের শেষ, মানে হার্ড ওয়ার্কার, তারা বুদ্ধি লাগিয়ে কাজ করতে পারে না। এটা কখন ঘটে? পরশু কিভাবে হয়? যাদের থার্ড হাউসে, যেসব জাতক জাতিকার থার্ড হাউসে 2 বা 2-এর বেশি প্ল্যানেট রয়েছে, অথবা থার্ড হাউসে অশুভ শনি অথবা থার্ড হাউসে অশুভ মঙ্গল যদি থাকে, তারা পরশু হয়। পরশু মানে কি? সকালে ইনকাম করলাম, বিকেলে খেয়ে নিলাম, খাটেবো প্রচুর কিন্তু খেটে কিছু করতে পারবো না লাইফে, ওই দিন আনে আর দিন খাওয়া চলবে। এবার পরশাতে চলে আসি। পরশা হচ্ছে সেই সকল ব্যক্তি যাদের 11th হাউসে 2 বা 2-এর বেশি প্ল্যানেট বসে আছে,
এরা কিন্তু লাইফে ইনকাম করে ভালো, সঞ্চয়ও করতে পারে ভালো, মানে মোটামুটি লাইফে এরা একটা জায়গায় এরা চালিয়ে নিতে পারে। এইবার আসছি পরাশরাম। পরাশরাম হচ্ছে তারা যাদের থার্ড হাউসে কোনো গ্রহ নেই, থার্ড হাউসে কোনো গ্রহ নেই, কিন্তু এদের ফার্স্ট মানে লগ্নস্থান, পঞ্চম স্থান অথবা নবম স্থানে কোনো গ্রহ বসে আছে, সেটা কোনো পাপগ্রহ হতে পারে। থার্ড হাউস পুরো ফাঁকা, 1, 5, 9 এই তিনটে ঘরের মধ্যে যে কোনো ঘরে যে কোনো গ্রহ, সেটা পাপগ্রহ হোক ভালো গ্রহ, কোনো একটা গ্রহ বসে আছে, এরা সবসময় পরাশ্রম হবেই। এরা জীবনে হয়তো 50 বছর উন্নতি করতে পারলো না, কিন্তু 50 থেকে 60-এর মাঝখানে এমন একটা উন্নতি করলো, সেটা লোকচক্ষুরে এরা লোকে কিন্তু দেখবে। এরা কিন্তু ভালো পরোপকারী হয়, এদের মন এত বড় হয় পরশুরামদের, হয়তো এরা কারোর জন্য একটা ক্যান্সার হসপিটালই খুলে ফেললো। তাহলে বোঝা যাচ্ছে পরশুরাম এর কম্বিনেশনটা কতটা মারাত্মক। আপনারা দেখুন আপনাদের ন্যাটাল চার্ট খুলে যে আপনাদের থার্ড হাউসে কোনো গ্রহ নেই, এবং তার সাথে নেক্সট কন্ডিশন এটাও আপনাদের দেখতে হবে যে 1 নম্বর ঘর, 5 নম্বর ঘর বা 9 নম্বর ঘরে যে কোনো গ্রহ বসে আছে কিনা। যদি থাকে আপনি কিন্তু পরশুরাম। এইবার মনে করো যাদের ফার্স্ট এবং 9th হাউসে প্ল্যানেট আছে, ফার্স্ট হাউস অথবা 9th হাউসে কোনো প্ল্যানেট বসে আছে, থার্ড কিন্তু ফাঁকা নেই, থার্ডেও প্ল্যানেট বসে আছে, এরাও কিন্তু পরাশ্রম হবে। কবে হবে? যেদিনকে তার সন্তান জন্ম নেবে, ফার্স্ট চাইল্ড যেদিনকে তার জন্ম নেবে, সেদিনকে কি হবে? সেদিনকে সে পরাশ্রম হয়ে যাবে। পরাশ্রম কেন হবে? কারণ তার 5 নম্বর ঘরটা অ্যাক্টিভেট হয়ে যাবে। সন্তান যেদিনকে জন্ম নিচ্ছে তার 5 নম্বর ঘরটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, সে কিন্তু পরাশ্রম হয়ে যাচ্ছে। যেসব জাতক জাতিকার 5th হাউস এবং 7th হাউসে যে প্ল্যানেট আছে, যদি কোনো প্ল্যানেট থাকে, সবার তো থাকে না, যাদের আছে 5th হাউসেও আছে 7th হাউসেও প্ল্যানেট আছে, এই যে দুটো প্ল্যানেট যারা 5th বা 7th হাউসে বসে আছে, এদের যখন দশা মানে মহাদশা যখন চলবে, এই ধরনের জাতক জাতিরা কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার অথবা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায়। কখন লিপ্ত হয়? যাদের 5th অথবা 7th হাউসে কোনো প্ল্যানেট আছে, সেই প্ল্যানেটের মহাদশায় এরা কিন্তু কোনো অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায় বা এক্সট্রা ম্যারিটাল এরা করে ফেলে। এইবার আসি, একটা মারাত্মক যোগ নিয়ে আলোচনা হয়, গজকেশরী যোগ। তো গজকেশরী যোগ বৈদিক জ্যোতিষ বলে যাদের লগ্নে চন্দ্র এবং বৃহস্পতি বসে আছে, তাদের নাকি গজকেশরী যোগ হয়। যোগটা খুবই ভালো, ভালো ফল পাওয়া যায় এই যোগে। কিন্তু এটা কিন্তু অর্ধসত্য ব্যাপার। অনেকেরই আমি দেখেছি আমার লাইফে, যাদের আমি কনসালটেন্সি করেছি, তাদের গজকেশরী যোগ আছে, কিন্তু গজকেশরী যোগের কোনো ফল তারা লাভ করতে পারে না। কেন পারে না? এর জন্য লাল কিতাব পরিষ্কার বলছে, এই গজকেশরী যোগ যদি পেতে হয় না, আপনাকে বুধের পজিশন দেখতে হবে। যাদের 1 থেকে 6-এর মধ্যে মানে লগ্ন থেকে ষষ্ঠ ভাবের মধ্যে বুধ বর্তমান বা বুধ বসে আছে, তাদের গজকেশরী যোগের কোনো এফেক্ট হবে না। মানে 1 থেকে 6-এর মধ্যে যাদের বুধ আছে, লগ্নে তার চন্দ্র এবং বৃহস্পতি থেকেও গজকেশরী যোগের কোনো ভালো সুফল দিতে পারবে না। কিন্তু যাদের 7 থেকে মানে সপ্তম ভাব থেকে দ্বাদশ ভাবের মধ্যে মানে 7 থেকে 12-র মধ্যে যে কোনো ঘরে যদি বুধ বসে থাকে, এই গজকেশরী যোগে কিন্তু এরা ফল পেয়ে থাকে। আরেকটা ছোট্ট জিনিস বলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব, সেটা হচ্ছে 5th হাউস সে যাদের খারাপ রাহু অথবা খারাপ শনি অথবা খারাপ মার্কারি থাকে, মানে খারাপ বুধ যাদের হয়, তাদের উচিত তাদের বাড়ির পূর্বের দরজায় যে গ্রহটা তার ন্যাটাল চার্টে ভালো আছে সেই গ্রহের কালার করে দেওয়া। কেন? রাহু খারাপ হলে কি হবে? যদি 5th হাউসে কারো রাহু খারাপ পজিশনে বসে, তার কিন্তু অ্যাবর্শন হয়ে যাবে বা তার মিসক্যারেজ হয়ে যাবে তার সন্তানের ক্ষেত্রে। যদি শনি বসে, পিতা পুত্রের মধ্যে বিবাদ লাগিয়ে দেবে।
যদি বুধ বসে যায়, মার্কারি বসে যায়, তাহলে পিতা পুত্রের কুকুর বেড়ালের সম্পর্ক হবে, মানে আরো খারাপ সম্পর্কের দিকে এগোবে। কিন্তু এখানে একটাই কন্ডিশন, ফিফথ হাউসে খারাপ রাহু যদি বসে থাকে, খারাপ শনি যদি বসে থাকে, অথবা খারাপ মার্কারি বা বুধ যদি বসে থাকে, এদের রেমেডি একটাই, পূর্বের দিকে যে দরজা আছে সেই দরজার কালারটা তার ন্যাটাল চার্টে যে গ্রহগুলো ভালো আছে সেই গ্রহের কালার অনুযায়ী করলে অনেকটা ভালো ফল তারা লাভ করবে। যাক, আজকের ভিডিওতে লাল কিতাবের কিছু অচুক সূত্র নিয়ে আমি আলোচনা করলাম। আশা করি আমার নেক্সট ভিডিওগুলোতে আরও আমি কিছু সূত্র নিয়ে আলোচনা করব। দয়া করে আমার ভিডিওটি দেখুন। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আজকের মতন এখানেই শেষ করছি। নমস্কার। হর হর মহাদেব। জয় শ্রীরাম।